হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের 2024 মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার, সেখান থেকে আমরা এই যে টেস্ট পেপারের ম্যাথমেটিক্স পেজ 1058 পৃষ্ঠায় এই অঙ্কগুলো আমরা এর আগে সমাধান করছিলাম। আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আছে, আগের বেশ কিছু ম্যাথ আমরা ওখান থেকে সমাধান করেছি। সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এর আগে আমরা 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছিলাম। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন যে 2 মার্কসের কোশ্চেন আছে, সেই 2 মার্কসের কোশ্চেনগুলো কিভাবে আমরা সহজে সমাধান করব সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। দেখো, প্রথমের কোশ্চেন বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। দেখো, এই প্রশ্নটা কিভাবে সমাধান করব আমরা। বলেছে 3 জনের মূলধনের অনুপাত দিয়েছে। তাহলে দেখো, কোশ্চেনটার বলা আছে 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। এখন যদি আমরা ধরে নিই মোট লাভ x টাকা, তাহলে x টাকার মধ্যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু কত পাবে আমরা হিসাব করে নেব। x টাকার মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে কত, x গণিত কি হয় 3 এই 3টে সংখ্যার যোগফল, অর্থাৎ 3 যোগ করলে হচ্ছে 16, x গণিত 3/16 অর্থাৎ 3x/16 টাকা। x টাকার মধ্যে তৃতীয় বন্ধুর লাভ কত হবে না, x গণিত এর যে তৃতীয় বন্ধুর আছে 5, তাহলে হবে 5/16 টাকা অর্থাৎ 5x/16 টাকা। প্রশ্নে বলা আছে কি যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে কি শর্তানুসারে আমরা কি পাচ্ছি শর্তটা, যে প্রথম বন্ধুর যে লাভ হয়েছে তৃতীয় বন্ধুর লাভের চেয়ে 60 টাকা কম, অর্থাৎ 5x/16 মাইনাস 3x/16 সমান 60। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি পাবো, x ইন্টু 5/16 মাইনাস 3/16 সমান 60। তাহলে হয়ে গেল কি x ইন্টু বিয়োগ যখন করছি 16 লসাগু করে 5 মাইনাস 3/16 অর্থাৎ x ইন্টু 2/16 সমান 60। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছে কি x গণিত 60 গণিত 16/2 কাটাকাটি করলে 8, 8 6 মানে 480 টাকা। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। তাহলে উত্তর হয়ে গেল কত, 480 টাকা। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দেখো কি বলছে, কত বছরে 4000 টাকা হবে, অর্থাৎ আমাদের বছরটা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আসল, যেটা দেওয়া আছে আসল সমান 4000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হারটা r%, অর্থাৎ এটা 10% দেওয়া আছে, আর সময়টা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে সময় t বছর। যদি ধরে নিই সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 5324 টাকা, তাহলে কি আমরা জানি কি যে সমূল চক্রবৃদ্ধি হয় p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার t, যদি t থাকে t, n থাকে n। তাহলে কি আমাদের সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে 5324 টাকা, প্রশ্নে দেওয়া আছে পিটা দেওয়া আছে 4000 টাকা, 1 প্লাস আর r এর জায়গায় দেওয়া আছে 10/100 টু দি পাওয়ার t। এখন আমরা যদি এটাকে লসাগু করে বের করি আর কাটাকুটি করি 10 দিয়ে 100কে, তাহলে 1 10 হবে। তাহলে 5324 সমান 4000 ইন্টু 1 প্লাস 1/10 টু দি পাওয়ার t। তাহলে হয়ে গেল কি 4000 ইন্টু, এটা যদি আমরা আগে লিখি 4000 ইন্টু 1 প্লাস 1/10, এটাকে লসাগু করে আমরা পাচ্ছি এখানে 11/10, লসাগু করে করলাম, তাহলে টু দি পাওয়ার t সমান 5324। এখন যদি এটাকে আমি রাখি যে 11/10 টু দি পাওয়ার t, আর এই 4000টাকে যদি নিচে নিয়ে চলে যায় তাহলে কি হবে 5324/4000, 4 দিয়ে কাটাকুটি করলাম, এটা হলো 1331/1000, অর্থাৎ 11/10 টু দি পাওয়ার টিটা পেয়ে গেলাম। এইটাকে লেখা যাবে 11/10 টু দি পাওয়ার 3 কিউ। কেন লেখা যাবে না, 10-এর হোল কিউ করলে 1000 হবে, আর 11-র হোল কিউ করলে তোমরা দেখবে 1331 আসছে। অর্থাৎ দুই পক্ষে যদি তুলনা করি পাওয়ারগুলো, তাহলে হয়ে গেল টি সমান 3, অর্থাৎ হলো নির্ণয় যে সময় আমাদের বের করতে হবে সেই সময়টা হয়ে গেল 3 বছর। উত্তর হয়ে গেল 3 বছর। এরপর কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, এ বি ও সি একত্রে একটি ব্যবসা শুরু করে, মূলধনের 1/2 অংশ এ, 1/3 অংশ বি ও অবশিষ্ট সি দিল, তাদের লভ্যাংশে বন্টনের অনুপাত নির্ণয় করো। কে কে দিয়েছে না, এ দিয়েছে 1/2 অংশ, বি দিয়েছে 1/3 অংশ, আর বাকিটা দিয়েছে সি। তাহলে আমরা যদি এই অঙ্কটা দেখি কি হবে,
বলছে এ মূলধনের এর মূলধন যেটা হচ্ছে সেটা কত বলেছে 1/2 অংশ, প্রশ্নে বলে দেওয়া আছে। বি এর মূলধন 1/3 অংশ। সি এর মূলধন তাহলে কত হবে না, এই দুটো যোগ 1 থেকে বিয়োগ যে অংশটা থাকছে সেটা হবে, তাহলে 1 মাইনাস 1/2 প্লাস 1/3 বিয়োগ করলে কত আসছে 1 মাইনাস লসগু করলাম 6 লসগু করে 3 প্লাস 2 হচ্ছে বাই 6, মানে 1 মাইনাস 5/6 সমান 1/6 অংশ। তাহলে আমরা কি পাবো, এ বি এবং সি এর মূলধনের যে অনুপাত পাচ্ছি, এ কত 1/2 অংশ, বি কত 1/3 অংশ, সি 1/6 অংশ। এখন প্রত্যেকটার যে লসাগু, সেই প্রত্যেকটা 2, 3, 6 এর লসাগু 6 দিয়ে যে আমরা যদি গুণ করি প্রত্যেকটাকে, তাহলে কেটে যাবে 2 3 এ 6, 3 2 এ 6, 6 1 কে 6, অর্থাৎ হয়ে গেল 3:2:1। অর্থাৎ কি হয়ে গেল, তাদের লভ্যাংশ বন্টনের যে অনুপাত সেই অনুপাত হয়ে গেল 3:2:1। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে বলা আছে a প্লাস বি ইজ টু রুট ওভার এ বি ইকুয়াল টু 2:1 হলে a ইজ টু বি এর মান কত। ভালো করে দেখবে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কি, এখানে দেখো a প্লাস বি ইজ টু এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2:1। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, a প্লাস বি ইজ টু এ বি মানে কি, রুট এ বি মানে কি a প্লাস বি বাই রুট এ বি সমান 2/1। তাহলে এখন যদি আমরা বোথ সাইড হোল স্কোয়ার করি তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার বাই রুট এ বির হোল স্কোয়ার সমান, এটা হোল স্কোয়ার করলে 2 2 4, 1 1 কে 1, অর্থাৎ এটা হোল স্কোয়ারটা যদি ভাঙি কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই রুট এ বির হোল স্কোয়ার করলে রুটটা উঠে যায়, তার জন্য হয়ে যায় বাই এ বি সমান 4/1। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 4ab। এই 4abটা যদি বাদিকে নিয়ে যায় তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই 4abটা মাঝে নিয়ে এলাম, তাহলে কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটাকে লেখা যেতে পারে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। এখন যদি a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 হয় তাহলে a মাইনাস বিটাও 0 হবে, অর্থাৎ পেয়ে যাবো এখানে a সমান বি। এই a সমান বি, এর নিচে যদি বিটা আনি তাহলে কি হবে, a বাই বি ইকুয়াল টু 1, অর্থাৎ a ইজ টু বি ইকুয়াল টু 1 কে লেখা যাবে 1:1। তাহলে উত্তর হচ্ছে যে a ইজ টু বি এর মান 1:1। নেক্সট কোশ্চেন নাম্বার এবার হবে 5। 5 আছে কি, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2q² ইকুয়াল টু 9br। কি বলেছে, এই যে সমীকরণটা দিয়েছে এটার একটি বীজ অপর বীজটির দ্বিগুণ। ঠিক আছে, আমরা জানি, দেখো এই কোশ্চেনটা কিভাবে হবে, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, ধরি একটি বীজ আলফা, অপরটি তাহলে কি হবে দ্বিগুণ বলেছে, অর্থাৎ 2 আলফা, আলফার দ্বিগুণ। বীজদ্বয়ের যোগফল, আমরা এই সূত্রটা জানি যে দুটো বীজদ্বয়ের যোগফল কি হয়, বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে কিউ আছে তাহলে কি হবে মাইনাস কিউ বাই পি, বীজদ্বয়ের যোগফল মাইনাস কিউ বাই পি। এখন এই যে বীজদ্বয়ের যোগফলটা কি হচ্ছে, একটা আলফা একটা 2 আলফা, অর্থাৎ হয়ে গেল আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, যোগ করলে হবে 3 আলফা ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস কিউ বাই এই 3টা নিচে আসবে 3p। ঠিক একইভাবে আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু কি হয়ে যায়, বীজদ্বয়ের গুণফল এখান থেকে আছে সি বাই এ, অর্থাৎ এখানে সিটা আর বাই পি, এখানে চলে এলো আর বাই পি। আলফা ইন্টু 2 আলফা যদি আমরা গুণ করি কি হবে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু আর বাই পি। এখন এখানে যে আলফার মানটা, সেই আলফার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আলফার জায়গায় কি লিখবো, তাহলে 2 ইন্টু আলফার জায়গায় হচ্ছে মাইনাস কিউ বাই 3p, তার হোল স্কোয়ার যেহেতু আলফা স্কোয়ার আছে ইকুয়াল টু আর বাই পি। এখন যদি আমরা হোল স্কোয়ার ভেঙে নিই কি হবে, 2 ইন্টু কিউ স্কোয়ার বাই 9p² ইকুয়াল টু আর বাই পি। কোনাকুনি যদি গুণ করি কি হবে, 2 কিউ স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু 9p² ইন্টু আর। পি একটা পি কেটে গেল, একটা পি থেকে গেল, তাহলে কি হয়ে গেল এখানে 2q² ইকুয়াল টু 9pr, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল 2q² ইকুয়াল টু 9pr, প্রমাণিত হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার ভিআই অর্থাৎ 6। কি বলেছে, x ইকুয়াল টু 5 প্লাস √6 হলে √x প্লাস 1/√x এর মান কত হবে। দেখো আমার মনে হয় কোশ্চেনটার মিস্টেক আছে, এটা x ইকুয়াল টু √5 প্লাস √6 হওয়া উচিত। x ইকুয়াল টু যদি √5 প্লাস √6 হয় তাহলে √x প্লাস 1/√x এর মান। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কিভাবে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল টু যদি ধরে নিই √5 প্লাস √6, তাহলে আমাদের কি হয়ে যাবে 1/x ইকুয়াল টু
1/x এর মানটা বসিয়ে দিলাম √5 + √6 সমান এটা দেখো করণ নিরসন। কিভাবে করণ নিরসন করতে হয়, √5 + √6 নিচে থাকলে √5 - √6 দিয়ে উপরে আর নিচে গুণ করতে হয়, এটা বলে করণ নিরসন। তাহলে কি হয়ে গেল 1/x সমান √5 - √6 উপরে গুণ করলাম, আর এটা হয়ে যায় a + b × a - b অর্থাৎ a² - b²। a স্কোয়ারটা ভাঙলে কি হবে, √5 এর স্কোয়ার মানে 5 আর √6 এর হোল স্কোয়ার মানে 6 সমান হয়ে যাবে √5 - √6 বাই 5 - 6 মানে -1। এখন এটাকে যদি -1 দিয়ে গুণ করি তাহলে √6টা আগে চলে আসবে, √5টা পরে চলে আসবে, কারণ এটা মাইনাস হয়ে যাচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ √6 - √5। এখন যেটা দেওয়া আছে √x + 1/√x এর মান বের করতে বলা আছে, সেটার হোল স্কোয়ারের মানটা যদি আমরা বের করি কি হবে, √x + 1/√x এর হোল স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস 2ab + b², এই ফর্মুলায় বসবে। তার জন্য হবে √x এর স্কোয়ার করলে হবে x প্লাস 2ab মানে এটাকে √x কেটে যাবে, হবে 2 প্লাস আবার 1/√x এর স্কোয়ার হলে 1/x। এখন x আর 1/x এই দুটো মান আমরা অলরেডি বের করেছি আমরা, যেমন x এর মানটা যদি বসাই √5 + √6, তারপর আছে +2 প্লাস 1/x এর মানটা আমরা অলরেডি বের করেছি, সেটা হচ্ছে কি √6 - √5, তাহলে হয়ে গেল √6 - √5। এখন +√5 - √5 যদি কেটে যায় তাহলে হয়ে গেল কত 2√6 + 2, তার মানে কি পেয়ে গেলাম যে √x + 1/√x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2টা কমন নিয়ে নিলাম √6 + 1। এখন যদি এটার হোল স্কোয়ার সমান 2 × √6 + 1 হয় তাহলে √x + 1/√xটা কত হবে, সমান এটার রুট, অর্থাৎ √2 × √6 + 1, এটাই হবে উত্তর। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং কোণ BAC সমান 65 ডিগ্রি, কোণ OAC এর মান কত। ABC এর এটা ত্রিভুজ হবে, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং কোণ BAC সমান 65 দেওয়া আছে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে হবে, এখানে এটা যদি আমরা ত্রিভুজ আঁকি ABC এবং এটা যদি পরিবৃত্ত হয়, ধরে নিলাম এটা O পরিকেন্দ্র, তাহলে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O বলে দেওয়া আছে। এছাড়া বলা আছে কোণ BAC এটা 65 ডিগ্রি দেওয়া আছে, তোমাদেরকে বের করতে হবে কি কোণ OBC, এই কোণটার মান বের করতে হবে। কিভাবে হচ্ছে দেখো, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O অর্থাৎ কোণ BAC এবং কোণ BAC দেওয়া আছে 65 ডিগ্রি। এখন BPC যদি এখানে একটা P নিই, এই BPC বৃত্তচাপের উপর আমরা দেখতে পাচ্ছি কি BOC, এই BOCটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এবং কোণ BAC এটাকে বলা হয় কি বৃত্তস্থ কোণ। তাহলে এটা পেয়ে গেলাম কেন্দ্রস্থ, এটা পেয়ে গেলাম কেন্দ্রস্থ কোণ, এটা পেয়ে গেলাম বৃত্তস্থ কোণ। আর আমরা জানি কি জানি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা উপপাদ্য আছে। অর্থাৎ পেয়ে গেলাম কোণ এই যে BOC সমান 2 × কোণ BAC, অর্থাৎ এই কোণটা এটা ডাবল, অর্থাৎ 2 × 65 মানে 130 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম এই কোণটা 130 ডিগ্রি, ঠিক আছে। আবার আমরা দেখতে পাচ্ছি OBC, এখানে লেখা আছে OBC ত্রিভুজের OB সমান OC, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে OB আর OCটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি কোণ OBC সমান কোণ OCB হবে, এই যে কোণ OBC আর কোণ OCB সমান হবে, কারণ একই এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করতে পারবো, যে একটা আমরা জানি ত্রিভুজ OBC, এই যে OBC ত্রিভুজটার যে তিনটা কোণ, এই কোণ এই কোণ এই কোণ যোগফল 180, অর্থাৎ OBC + OCB + BOC সমান 180 ডিগ্রি, এই তিনটা কোণের নাম লিখেছি। এখন আমরা এই যে OBCটা থাকলো OCB কোণের মান OBC কোণের মানের সঙ্গে সমান, অর্থাৎ OCB এর জায়গায় কোণ OBC যদি বসিয়ে দিই তাহলে কোণ OBC প্লাস আবার BOC, দেখো BOC কোণের মানটা অলরেডি একটু আগে বের করলাম, কোণ BOC সমান 130 ডিগ্রি, তাহলে যদি বসিয়ে দিই 130 ডিগ্রি সমান 180 হয়ে গেল। তার মানে কি এই দুটো যোগ করলে 2 × কোণ OBC সমান 180 - 130, অর্থাৎ কোণ OBC যেটা পেলাম এটা বিয়োগ করলে হবে 50/2 অর্থাৎ 25 ডিগ্রি, অর্থাৎ কোণ OBC এর মান হয়ে গেল উত্তর কত 25 ডিগ্রি। এর পরের প্রশ্ন দেখো আছে 8 প্রশ্ন, একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে, তুমি সেটাকে কিভাবে বলা আছে পুনরুদ্ধার করবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা তোমাদের জাস্ট লিখে দিতে হবে, এটা করতে বলেনি, কিভাবে করবে বলেছে। কি বলা আছে, যে ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র হারিয়ে গেছে আমি সেই ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব,
সেই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুই হলো ওই ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ পরিকেন্দ্র। যেমন একটা যদি ত্রিভুজ এরকম হয়, সেই ত্রিভুজটা ধরো পরিকেন্দ্রটা কোথায় তোমাকে বের করতে হবে। তার জন্য এই যে ত্রিভুজটার আমাকে কি করতে হবে, এভাবে কম্পাস দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। এটা আবার এইটার লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে, এটা এভাবে লম্ব সমদ্বিখণ্ড হবে। সেই লম্ব সমদ্বিখণ্ডকটা যেখানে ছেদ করবে সেইখান থেকে এই শীর্ষবিন্দু নিয়ে যে ত্রিভুজটা আঁকবো সেইটাই হবে ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র। এভাবে আমরা অলরেডি পরিবৃত্তের কেন্দ্র আঁকা সম্পাদ্য শিখেছি, সেইটার থেকেই প্রশ্নটা দিয়েছি। দেখো তোমাদের মাধ্যমিকে এই ধরনের প্রশ্নই আসবে। তোমরা এই ধরনের প্রশ্নগুলো যেভাবে করছি সেটা যদি ভালো করে একটু দেখে রাখো, তোমরা দেখবে যে প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসুক সেইগুলো তোমরা ইজিলি করতে পারছো। তাই ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখো। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করায় কোণ XBC সমান 82 ডিগ্রি এবং কোণ ADB সমান 47 ডিগ্রি উৎপন্ন হয়। এখন কোণ BAC এর মান নির্ণয় করতে হবে বা নির্ণয় করো। কি বলেছে, এবি বাহুকে X পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে দেখি কি হবে প্রশ্নটার ছবিটা। এখানে দেখো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের বলেছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেই এবি বাহুকে আমি X পর্যন্ত বর্ধিত করলাম। এরপরে বলেছে কোণ XBC যেটা হয়েছে এটা 82 ডিগ্রি। ঠিক আছে, তোমাদের আরেকটা কোণ বলে দিয়েছে ADB কোণ সমান 47 ডিগ্রি। বের করতে হবে CAB কোণ, তাই তো, বা BAC কোণ, এই কোণটার মান তোমাদের বের করতে হবে। দেখো কিভাবে করব, তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ XB সমান 82, এটা প্রদত্ত দেওয়া আছে। অতএব কোণ ABC, এই যে ABC কোথায় পাচ্ছি, এখানে ABC কোণটা, এটা কি হবে, এই দুটো মিলে 180 হয়, অর্থাৎ এটা 180 থেকে 82 মাইনাস হবে, তাহলে 180 মাইনাস 82 অর্থাৎ এটা হয়ে গেল 98 ডিগ্রি। এটা বিয়োগ করলে তোমরা 98 ডিগ্রি পেয়ে গেলে। কারণ কি বলেছে, এরা এই দুটো মিলে কি সরল কোণ হচ্ছে। এবারে বলছে কোণ ADC সমান 180 মাইনাস 98, এই যে কোণ ADC এই কোণটা, এই দুটো মিলে 180 হয়, তার জন্য এটা 180 মাইনাস 98 অর্থাৎ সেই 82 হয়ে গেল। কারণ কি বলেছে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি সম্পূরক হয়। ঠিক আছে, এরপর দেখো কোণ BDC, এই যে কোণ BDC এই কোণটা তাহলে আমি কি করে পাবো, এই পুরোটা হয়ে গেল কি 82 আর এটা 47, অর্থাৎ কোণ BDC সমান 82 মাইনাস 47, এইটা থেকে 47 বিয়োগ দিয়ে দিলে এই কোণটা পেয়ে যাবো BDC কোণটা। তাহলে BDC কোণ হয়ে গেল কত, 35 ডিগ্রি। আবার বলেছে BC বৃত্তচাপের উপর, এই যে BC বৃত্তচাপ তার উপর বলেছে BAC কোণ সমান BDC কোণ, একই বৃত্তান্তস্থ কোণ। এই যে BAC কোণ এই চাপের উপর BAC কোণ আর BDC কোণ এটা একই বৃত্তান্তস্থ কোণ হচ্ছে, তার জন্য এই কোণ দুটো কি মান সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে BAC কোণের মানটা এটার জন্য 35 ডিগ্রি বেরোলো, এটাও 35 ডিগ্রি হবে। অর্থাৎ BDC সমান BAC পেয়ে যাচ্ছি সমান 35, অর্থাৎ BAC কোণের মান হয়ে গেল কত, 35 ডিগ্রি। তাহলে এটা উত্তর হয়ে গেল 35 ডিগ্রি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, একটি ঘনকের কর্ণ 8√3 একক হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকের কর্ণ বলে দিয়েছে 8√3, তাহলে খুব সহজ অঙ্ক। আমরা জানি একটি ঘনকের কর্ণ যদি 8√3 হয়, ঘনকের কর্ণের আমরা সূত্র জানি, আমরা জানি ঘনকের কর্ণ √3 ইন্টু বাহু বা √3 ইন্টু এ। তাহলে শর্তে কি লেখা যায়, এই যে √3 ইন্টু এ বা √3 ইন্টু বাহু সমান 8√3, এখান থেকে আমরা পেয়ে গেলাম বাহু সমান 8, অর্থাৎ কি ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম কি সূত্র আছে, সেইটা হচ্ছে 6a² সূত্রটা, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি পেয়ে গেলাম 6 ইন্টু বাহু স্কোয়ার সমান 6 ইন্টু 8 স্কোয়ার সমান 6 ইন্টু 64, তার মানে হয়ে গেল কি 384 বর্গ একক। এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভূমির ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে x y z হলে yz বাই x, এই যে আয়তন বলে দিয়েছে x, ক্ষেত্রফল বলে দিয়েছে y আর উচ্চতা z, এগুলো আমরা সব সূত্র জানি। সেই সূত্রগুলো কি দেখো, বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি, যেটা x দিয়েছে সেই x সমান হয়ে গেল 1/3 পাই r² h। আবার লম্ববৃত্তাকার শঙ্কুর কি হবে, ভূমির ক্ষেত্রফল যেটা y দিয়েছে সমান পাই r² ভূমির ক্ষেত্রফল। আর লম্ববৃত্তাকার শঙ্কুর যে উচ্চতাটা বলে দিয়েছে z,
সেটা সমান হচ্ছে এইচ, এটা এইচ বলেই দিয়েছে, মানে এইচ আমরা জানি আর কি। তাহলে কি হলো, যেখানে এখানে আর বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এই আরটা কি সেটা আমরা বলে দিলাম। এখন যেটা মান বের করতে বলেছে ওয়াই জেড বাই এক্স, তার মানে ওয়াই এর মানটা বসালাম দেখে দেখে, এখান থেকে ওয়াই এর মানটা, ইন্টু জেড এর মানটা বসালাম এইচ, ইন্টু এক্স এর মানটা বসালাম এটা। দেখো পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তাহলে কি হলো 1 বাই, এটা যেমন 1/3 1/3, তার মানে এটা 1, এটা উল্টে গেল 3/1 সমান 3, অর্থাৎ উত্তর হয়ে গেল কি 3। তাহলে বললো xy এর মান হলো 3। নেক্সট কোশ্চেন 12, একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? এটা চামড়ার বল, তাতে এত চামড়া আছে, তাহলে বলটির ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে। আমরা জানি চামড়ার বল গোলক আকৃতির, যে শর্তে 4 পাই আর স্কোয়ার সমান 5544, 4 পাইয়ের মান 22/7, আর স্কোয়ারটা থাকলো সমান 5544। এখন যদি আমরা আর স্কোয়ারটা এদিকে রাখি তাহলে কি হয়ে যাবে, 5544 বাই কি হয়ে যাবে, এটা গুণ হবে ইন্টু 7 বাই 4 ইন্টু 22, মানে এগুলো নিচে আসবে, উপরগুলো নিচে আসে, নিচেরগুলো উপরে যায়। 11 দিয়ে প্রথমে কাটাকাটি করলাম, 504 হলো, 11 2 22 করলাম, তারপরে 2 দিয়ে কাটাকুটি করলাম, তারপরে 4 দিয়ে কাটাকুটি করলাম, পেলাম কত, এখানে থেকে গেল একটা 7 ইন্টু 63 63। এখন এটাকে কি লেখা গেল, আর স্কোয়ার সমান এই যে 7 ইন্টু 63 টাকা আমরা রাখলাম, 7 9 63 হয়, তাহলে 7 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ কি পেয়ে গেলাম, আর স্কোয়ার সমান এই যে দুটো 7 থাকলে একটা 7, 3টা থাকলে একটা 3, অর্থাৎ 7 3 21। এখন বলটির এটা আর সমান 21 বেরোলো ব্যাসার্ধ, বলটির ব্যাস চেয়েছে, ব্যাস কি হয় 2r, তো অর্থাৎ ব্যাস হয়ে গেল 2 ইন্টু 21 সমান 42 সেমি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 13, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। 3টি কোণের অনুপাত বলেছে 2:3:4। দেখো তাহলে এটা কিভাবে করছি, বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, ধরি 3টি কোণের বৃত্তীয় মান 2x রেডিয়ান, 3x রেডিয়ান, 4x রেডিয়ান। এই যে 2 আছে বলে 2x, 3 আছে 3x, 4 আছে 4x, আমি বৃত্তীয় মান ধরেই ধরলাম। আমরা জানি 3টি কোণের যে সমষ্টি হয় পাই রেডিয়ান হয় বৃত্তীয় মান, অর্থাৎ আমরা বলতে পারি যে 2x প্লাস 3x প্লাস 4x সমান পাই। এখান থেকে করতে পারি যদি ওটা যোগ করি তাহলে হলো 9x সমান পাই, তার মানে x সমান হয়ে গেল পাই বাই 9। অর্থাৎ কি, যে ক্ষুদ্রতম কোণটি তার বৃত্তীয় মান কত ধরা ছিল 2x রেডিয়ান, অর্থাৎ 2 ইন্টু এক্স এর মানটা বসিয়ে দিলাম 5/9 রেডিয়ান, তার মানে হয়ে গেল কি 2 পাই বাই 9 রেডিয়ান, অর্থাৎ ক্ষুদ্রতম কোণটির মান হয়ে গেল কত 2 পাই বাই 9 রেডিয়ান। দেখো এই অঙ্কটা তোমরা মানে ষষ্ঠিক মান ধরেও করতে পারো, 2x 3x 4x, এখানে 2x 3x 4x যোগফলটা 180 ডিগ্রি যদি করো তাহলে এখান থেকে x এর মান বেরোবে, সেখান থেকে 2x এর মান বেরোবে, সেই 2x এর মানটা কি আমাদের ষষ্ঠিক মানে আসবে, সেটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নিতে পারবো, পাই বাই 180 দিয়ে গুণ করে সহজেই। এই পদ্ধতিতে করা যায়, আমি ডাইরেক্ট একদম বৃত্তীয় মান ধরেই করলাম, যে কোনো একটা পদ্ধতিতে তোমরা অঙ্কটা করতে পারো। নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার XIV, অর্থাৎ এখানে দেওয়া আছে tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি ইকুয়াল টু tan, এটা ফাই বলে, tan ফাই বলে, হলে ফাই এর মান কত? তাহলে দেওয়া আছে tan 35 ইন্টু tan 50। দেখো কি দেওয়া আছে, tan 35 ইন্টু tan 55 ডিগ্রি ইকুয়াল টু সাইন ফাই। তাহলে এই যে দেখো tan 35 কে আমরা লিখতে পারি, tan 35 জায়গায় লিখলাম 90 মাইনাস 55, বাকি একই রেখে দিলাম। এরপর সেই tan 90 মাইনাস 50, তার মানে 55, তার মানে আমরা জানি tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটাটার সূত্র, তাহলে এই tan 90 মাইনাস 55 হবে cot 55 ইন্টু tan 55 যা আছে তাই, এটাও যা আছে তাই রেখে দিলাম। এখন cot 55 কে লিখতে পারি আমরা 1 বাই tan 55 ইন্টু tan 55 ইন্টু সাইন ফাই। এখন tan 55 কেটে গেল, কেটে গিয়ে কি চলে হলো, এটা 1 সমান সাইন ফাই, অর্থাৎ সাইন ফাই সমান 1। এখান থেকে লেখা যাবে সাইন ফাই সমান 1, মানে আমরা জানি কি সাইন 90 ডিগ্রি, তাহলে যদি এটা থেকে তুলনা করি সাইন তাহলে কি হলো ফাই সমান 90 ডিগ্রি, অর্থাৎ ফাই এর মান চলে এলো 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন XV, বলেছে cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা সমান 1/3 হলে cos স্কয়ার আলফার মান কত? দেখো কোশ্চেনে কি বলেছে,
cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস sin টু দি পাওয়ার 4 আলফা সমান 1/3। এই cos টু দি পাওয়ার 4 আলফাকে আমরা লিখলাম cos স্কয়ার আলফার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার আলফার হোল স্কয়ার সমান 1/3। এখন এটাকে আমরা যদি ভাবি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হয়ে গেল? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান 1/3। এখন cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফার মান আমরা জানি 1, এটার সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 ইনটু কি হয়ে গেল cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান 1/3। 1টা হেঁটে গেল, তার মানে হয়ে গেল কি cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান 1/3। অর্থাৎ কি পেয়ে গেলাম? cos স্কয়ার আলফা মাইনাস, এখানে দেখো sin স্কয়ার আলফা মানেই হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা। কি করে না, আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1, তাহলে sin স্কয়ার আলফা সমান হয়ে গেল 1 মাইনাস cos স্কয়ার আলফা। সেখানে আমরা এই sin স্কয়ার আলফার মানটা বসিয়ে দিলাম 1 মাইনাস cos স্কয়ার আলফা। ক্যালকুলেশন করলে কি হলো? cos স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস cos স্কয়ার আলফা সমান 1/3। এই cos স্কয়ার আলফা যোগ করলে হলো 2 cos স্কয়ার আলফা, তাহলে 2 cos স্কয়ার আলফা সমান হয়ে গেল 1/3। এই 1টা বাঁ দিক থেকে ডান দিকে এলো, প্লাস 1 হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলাম? 2 cos স্কয়ার আলফা সমান 1 প্লাস 3/3, লসগু করে যোগ করলাম, অর্থাৎ 2 cos স্কয়ার আলফা সমান যোগ করলে হলো 4/3, অর্থাৎ কি পেয়ে গেলাম? cos স্কয়ার আলফা সমান 4/3 ইন্টু 2, এই যে 2টা নিচে এলো, অর্থাৎ পেয়ে গেলাম কি cos স্কয়ার আলফার মান হয়ে গেল কত? 2/3, এই যে 2/3। এরপর দেখো কোশ্চেন নাম্বার XVI 16 নম্বর কোশ্চেন। সেখানে কি বলেছে? 3 2 4 2 3 2 তথ্যগুলির সংখ্যাগুরু মান কত? এই তথ্যটির, এই যে তথ্য দেওয়া আছে এর সংখ্যাগুরু মান। আমরা সকলেই জানি যে সংখ্যাগুরু মান কোনটা হয় না, যেটা সবচেয়ে বেশি বার কোশ্চেনের মধ্যে থাকে। তাহলে এখান থেকে সহজেই তোমরা বলতে পারছো এখানে সংখ্যাগুরু মানটা। কিন্তু কিভাবে আমরা লিখবো? 2 মার্কসের কোশ্চেন আছে, তার জন্য আমরা লিখলাম 3 2 4 2 3 2 কমা কমা দিয়ে লিখলাম প্রদত্ত তথ্যগুলিতে 2 সংখ্যাটি 3 বার রয়েছে, যা হলো সর্বোচ্চ বার বা সর্বাধিক বার, অর্থাৎ এর সংখ্যাগুরু মান হলো 2। যেটা সর্বোচ্চ বা সর্বাধিক বার থাকে সেটাই সংখ্যাগুরু মান হয়। নেক্সট কোশ্চেন XVII অর্থাৎ 17 নম্বর। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন FI/XI সমান 132 প্লাস 5K এবং সামেশন FI সমান 20 হলে K এর মান নির্ণয় করো। এই যে কন্ডিশনগুলো দিয়েছে সেই কন্ডিশনগুলো থেকে K এর মানটা বের করতে হবে। আমরা অলরেডি জানি যে গড় নির্ণয়ের সময় একটা সূত্র আছে, গড় সমান কি হয়? সামেশন FI/XI বাই সামেশন FI। অর্থাৎ দেখো কিভাবে করব। এখন বলা আছে কোশ্চেনটার গড় সমান কত? 8.1, তাহলে সামেশন FI/XI সমান 132 প্লাস K, সামেশন FI সমান 20, এটা দেওয়া আছে। আমরা জানি গড় সমান এই সূত্রটা সামেশন FI/XI বাই সামেশন FI। এখন গড়ের জায়গায় আমরা যদি মানটা বসাই 8.1 দেওয়া আছে, আর কি করলাম? সমান 132 প্লাস K বাই 20, এই যে সামেশন FI/XI এর মানটা বসালাম আর সামেশন FI এর মানটা বসালাম। এখন যদি কোনাকুনি বজ্রগুণনের মতো করি তাহলে কি হলো? 132 প্লাস K সমান, এটা গুণ করলে হয়ে গেল কি 8.1 ইন্টু 20, তার মানে কি 132 প্লাস K সমান, এটা গুণ করলে 162, তাহলে K সমান 162 মাইনাস 132, অর্থাৎ K সমান 30। তার মানে কি পেয়ে গেলাম? K এর মান হচ্ছে 30। এরপর কোশ্চেন নাম্বার XVIII অর্থাৎ 18 নম্বর কোশ্চেন। কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখো। অর্থাৎ মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা, তোমরা বইয়ের মধ্যে সূত্রটা পেয়ে যাবে, দেখো সেই সূত্রটাই আলাদা করে লিখতে হবে। কিন্তু কিভাবে লিখতে হবে? এখানে লিখতে হবে, আমরা জানি মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, থার্ড ব্র্যাকেটের মধ্যে। এখন এই যে L N CF F H এগুলো কি জিনিস সেগুলোকে তোমাদের উল্লেখ করে দিতে হবে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন আছে। যেখানে L সমান মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, N সমান মোট পরিসংখ্যা, F সমান মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলে, তার মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান। আর H, যে H বললাম, H সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এটাই তোমাদেরকে লিখতে হবে। তোমাদের ABTA সাজেশন পেজের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা সবগুলো সমাধান করছি। অন্যান্য সমাধানের ভিডিওগুলো আমার চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ওই ভিডিওগুলো, ওই অঙ্কগুলো দেখে নিতে পারো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।